দেশের অর্থনীতি এবং রাজনীতি সত্যি সত্যি এক জটিল সমীকরণের পথে হাঁটছে এবং যত দিন যাচ্ছে তত কঠিন থেকে কঠিন হচ্ছে এই সমীকরণ। একদিকে পণ্যমূল্যের আকাশছোঁয়া অবস্থা, মানুষের নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য হাহাকার অবস্থা বাড়ছে, এর লাগাম টেনে ধরা যাচ্ছে না। এর মধ্য দিয়ে গত বৃহস্পতিবার সরকার প্রায় কম বেশি 100টি পণ্যের উপরে ভ্যাট এবং নানানভাবে কর আরোপ করেছে। কেউ কেউ বলছেন যে IMF এর চাপে সরকার এই গণবিরোধী সিদ্ধান্ত নিয়েছে। আমি দুটো বিষয়ে আসছি। একটি বলছিলাম দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জনগণের নাবিশ্বাস অবস্থা, এর মধ্যে আবার দেখেন আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপ, ছিনতাই রাহাজানি ডাকাতি বেড়ে গেছে। বিশেষ করে ছিনতাইয়ের কারণে শহর এলাকায় মানুষ চলতে পারে না, সন্ধ্যা নামলেই একটা ছিনতাইয়ের আতঙ্ক শুরু হয়ে যায়। তো এখন এই সরকারের সামনে আমি মনে করি তিনটি বড় চ্যালেঞ্জ। একটি হলো দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি, তার মধ্যে সরকার নিজে আবার ভ্যাট বাড়িয়েছে। দুই হলো আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি। তিন, একটি রাজনৈতিক সংকট গভীরতর সংকটের দিকে এগোচ্ছে। প্রথমে আমি দ্রব্যমূল্যের দিকে আসি। এই সরকার যখন প্রথম 5ই আগস্টে ঘটনা ঘটলো, শেখ হাসিনা সরকারের পতন হলো, ঠিক আপনারা মনে করে দেখেন 5ই আগস্ট থেকে কমপক্ষে 10ই আগস্ট এই 5 দিন দ্রব্যমূল্যের দাম হঠাৎ পড়ে গিয়েছিল। আকাশ ছোঁয়া যে দাম ছিল পণ্যমূল্যের, সেই বিশেষ করে আপনারা দেখবেন যে সবজি, অনেক জিনিসের দামই। তখন বলা হলো এই যে আওয়ামী লীগ চলে গেছে, চাঁদাবাজার নাই, কোথাও চাঁদাবাজি দিতে হচ্ছে না, দাম কমে গেছে। সম্ভবত এটি নিয়ে তখন পত্রিকায় গণমাধ্যমে রিপোর্ট প্রকাশিত হয়েছিল, আপনারা সার্চ করলে পাবেন। কিন্তু তারপরে দেখেন এই সরকার দায়িত্ব গ্রহণ করলো, অন্তর্বর্তীকালীন সরকার। তারপর থেকেই গণমানুষের একটা প্রত্যাশা ছিল যে গত 15 বছরে যে ফ্যাসিস্ট হাসিনার সরকার, যারা ব্যবসায়ী সিন্ডিকেটের কাছে মাথা নত করে চলতো, যারা আঘাত করে চলতো, যাদের কারণে দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণে আনা যায়নি, যাদের কারণে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম হু হু করে বেড়েছে, মানুষের প্রত্যাশা ছিল অন্তর্বর্তীকালীন সরকার, ডক্টর ইউনূসের সরকার দায়িত্ব নেওয়ার পরে এটি আর হবে না, চাঁদাবাজ থাকবে না, সিন্ডিকেট থাকবে না এবং মধ্যস্বত্বভোগী থাকবে না। ফলে কৃষক যেমন, উৎপাদক যেমন ন্যায্য মূল্য পাবে, ঠিক তেমনি যারা সাধারণ ক্রেতা আমরা আছি তারাও ন্যায্য মূল্যে আমরা জিনিসপত্র কিনতে পারবো। কিন্তু তো অলিক কল্পনা হয়ে গেল আমাদের। ওইদিনও আমাদের বাণিজ্য উপদেষ্টা বললেন, শেখ বশির সাহেব, তার হাতে তো কোনো আলাদিনের চেরাগ নাই যে উনি সুইচ টিপে দিলেন আর হয়ে গেল, দাম কমে গেল। আমরা কিন্তু অন্তত এই সরকারের কাছ থেকে এই সব কথা শোনার অপেক্ষায় ছিলাম না। নিশ্চিতভাবে আমি বুঝতে পারছি মানুষের মধ্যে কিন্তু এক ধরনের আকাঙ্ক্ষা ছিল এবং মানুষ মনে করত যে রাজনীতিবিদরা এটি পারে নাই, এটি মনে হয় সুশীল সমাজের প্রতিনিধিরা পারবে। যারা এই যে সরকারের বাইরে সমাজের সুশীল সমাজ, বুদ্ধিজীবী শ্রেণী, নাগরিক সমাজের লোক বলতেন, নানানভাবে নানান ক্রিটিক করতেন, আমরাও ভাবতাম সাংবাদিক হিসেবে, না জানি এই লোকগুলো যদি কখনো মন্ত্রী হয়, MP হয়, তাহলে দেশের অর্ধেক সমস্যা সমাধান হয়ে যাবে। তাই কি হয়েছে? আমরা দেখতে পাচ্ছি যে এই সরকারের বয়স 5 মাসের বেশি হয়ে গেছে, অথচ অদ্যাবধি এই সরকারের যারা সুশীল তারা কিন্তু অনেক সমস্যা সমাধান করতে পারে নাই। তাহলে ভবিষ্যতে কিন্তু রাজনীতিবিদরা এই কথা বলবে যে কই আপনারা এত লম্বা লম্বা কথা বলেন, বড় বড় কথা বলেন, আপনাদের পর্যায়ের লোকও তো আপনারা সরকারে ছিলেন, আপনারা তো পারেন নাই। আমি মনে করব আপনারা কিন্তু সমাজের এই যে সুশীল সমাজ আমরা বলি, এই যে বুদ্ধিজীবী শ্রেণী, নাগরিক সমাজ, তাদের বুকে কিন্তু, তাদের কপালে কিন্তু একটি ব্যর্থতার কালিমা লেপন করে দিচ্ছেন। যাই হোক, আমি যে কথাটি বলতে চাই, দ্রব্যমূল্যের দাম, দ্রব্যমূল্য যেভাবে বাড়ছে, নিত্য প্রয়োজনীয় পণ্যমূল্য যেভাবে বাড়ছে, সাধারণ মানুষের কিন্তু নাবিশ্বাস অবস্থা। মানুষ তার আয়ের সঙ্গে ব্যয়ের সঙ্গতি মেলাতে পারছে না। বেশিরভাগ মানুষ দায় দেনা জর্জরিত এবং ক্রমেই তাদের দেনার হার বাড়ছে। এইসব মানুষের কিন্তু হাহুতাশ বাড়ছে। অতএব আপনাদের প্রতি কিন্তু যে জন অসন্তোষ শুরু হয়েছে, এটি কিন্তু বাড়তে থাকবে। আমি জানি না আপনারা কীভাবে সামাল দিবেন, কিন্তু আমি মনে করি যে আপনাদের এই বাজার মূল্য নিয়ন্ত্রণের জন্য আপনাদের পলিসি ভুল হচ্ছে। আপনারা উপদেষ্টা পরিষদ বসে আপনারা একটি যৌক্তিক গণমুখী সিদ্ধান্তে আসেন। আমি মনে করি কোথাও কোথাও ঘাটতি আছে, যে কারণে এখনও বাজারে সিন্ডিকেট আছে, এখনও মধ্যস্বত্বভোগীরা বেশিরভাগ ক্রিম খেয়ে যাচ্ছে আর কি। অপরদিকে দেখেন, আমরা দেখতে পাচ্ছি ক্রমেই কিন্তু জামাত এবং BNP মুখোমুখি হয়ে যাচ্ছে এবং আমরা আর একটা জিনিস দেখে অবাক হচ্ছি যে জামাতের সাথে কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং নাগরিক সমাজের এক ধরনের সখ্যতা দেখা যাচ্ছে। অর্থাৎ নাগরিক সমাজ, বৈষম্য ছাত্র আন্দোলন,
জামাত এবং জামাত ঘরানার যে সমস্ত লোকজন আছেন তারা এক কাতারে, আর এক কাতারে চলে যাচ্ছে কিন্তু বিএনপি সহ বিএনপির আর যে সমস্ত সম্ভাবনা আছে। তাহলে কি হলো? ফ্যাসিস্টের বিরুদ্ধে লড়াই করা, ফ্যাসিস্টের বিরুদ্ধে সংগ্রাম করা গত 15-16 বছরের জনগোষ্ঠী, রাজনৈতিক সামাজিক গোষ্ঠী, এটা শক্তি, তাদের মধ্যে কিন্তু এখন বড় ধরনের বিভেদ সৃষ্টি হয়েছে। আমি জানি না এই বিভেদ কোথায় নিয়ে যাবে। এই সংকট আমি মনে করি আরও বাড়বে। যত জাতীয় নির্বাচন কাছাকাছি আসবে, আমি মনে করি বিএনপি জামাতের এই দূরত্ব এবং এই সংকট আর বাড়তেই থাকবে। এখন তো শুনছি একে অপরে প্রকাশ্যে বিএনপি জামাতের বিরুদ্ধে, জামাত বিএনপির বিরুদ্ধে নানান ভঙ্গিতে তারা সমালোচনা শুরু করে দিয়েছে। আমার ধারণা এবং আশঙ্কা এটি রাজপথে গড়াতে পারে। সেটি যদি হয় তাহলে খুবই দুর্ভাগ্য হবে। অথচ দেখেন, বিস্ময়কর বিষয় যে এই বিএনপির সঙ্গে কিন্তু 20 দলীয় জোটের অন্যতম শরিক ছিলেন জামাত ইসলাম আওয়ামী লীগের বিরুদ্ধে। তো আমি মনে করি যে দেশ কিন্তু একটা গভীর সংকটের দিকে যাচ্ছে। আমি জানি না অন্তর্বর্তীকালীন সরকার এই সংকটের সমাধান কীভাবে করবে। এর মধ্যে যদি আমরা দেখতে পাই যে নতুন দল সরকারের প্রচ্ছন্ন সহযোগিতায়, সমর্থনে একটি নতুন দল গঠিত হবে বা হয়ে যাবে এবং তাদেরকে সরকার প্যাট্রোনাইজ করতেছে এবং নানানভাবে তাদেরকে সুবিধা দেওয়ার জন্য জাতীয় নির্বাচনকে পেছানো হচ্ছে, তাহলে কিন্তু জনগণের মধ্যে একটা ভুল বার্তা যাবে। আমি কিন্তু ভাই বিএনপির পক্ষে না, কারোর পক্ষে না, কারোর বিরুদ্ধে না। আমি বলতে চাচ্ছি যে এই 24-এর গণ অভ্যুত্থানের যে একটা আকাঙ্ক্ষা ছিল, মানুষের মুক্তির আকাঙ্ক্ষা, একটা নতুন বাংলাদেশের আকাঙ্ক্ষা, যে আমরা সব জঞ্জাল থেকে মুক্ত হয়ে একটি সুন্দর, আমরা জবাবদিহিমূলক একটি বাংলাদেশ পাবো, আমরা কিন্তু সে বাংলাদেশের পথে হাঁটছি না। আমরা ইতিমধ্যেই কিন্তু দেশি বিদেশি যারা ষড়যন্ত্রকারী তাদের ফাঁদে পা দিয়ে ফেলেছি। এর মধ্যে আবার শোনা যাচ্ছে যে, আমি কিন্তু একটা ভিডিওতে বলেছি সর্বশেষ, যে শেখ হাসিনাকে ভারত কোনোদিনই ফেরত দেবে না। এটি আমি এখনও বলছি, কিন্তু আর একটি চক্রান্ত কিন্তু ভিতরে ভিতরে হচ্ছে। সেটি হলো, আমরা সাংবাদিক হিসেবে বিভিন্ন সোর্স থেকে আমরা শুনতে পাচ্ছি, রিকনফার্ম না হওয়া পর্যন্ত নিউজ করা যায় না, বা অনেক বিষয় নিউজ করার বিষয় হয় না। জানতে পারছি, বুঝতে পারছি যে ফর কন্ডিশন, শর্ত সাপেক্ষে ভারত শেখ হাসিনাকে ফেরত দিতে পারে। শর্তটা কি? যে তিনি থাকবেন অন্তরীণ অবস্থায় টুঙ্গিপাড়ায় এবং তাকে আগামী জাতীয় নির্বাচনে অংশ নিতে দিতে হবে। শেখ হাসিনা যাতে নির্বিঘ্নে আগামী জাতীয় নির্বাচনে অংশ নিতে পারে টুঙ্গিপাড়ায় গৃহবন্দী থাকা অবস্থায়, মানে তাকে এই কারাগারে নেওয়া যাবে না। তার টুঙ্গিপাড়ার যে বাসভবন, সেটাকে কারাগার হিসাবে ঘোষণা করতে হবে। এবং মনে করি এর মধ্যে একটা দুরূহী চক্রান্ত ষড়যন্ত্র আছে। আমি জানি না এই যে এটা অভ্যন্তরীণ আলোচনা শুরু হয়েছে এবং বিএনপির সঙ্গে এটা আলোচনা কিন্তু হচ্ছে যে আওয়ামী লীগকে স্পেস দিতে হবে পরিপূর্ণ রাজনীতি করার জন্য। আমার ধারণা এই জায়গাটা একটু ঘোলাটে অবস্থা, ধূসর, আমরা এখনও বুঝতে পারছি না। বিএনপিও কিন্তু এ বিষয়ে খোলাখুলি কথা বলে নাই। তার যদিও প্রকাশ্যে বলছে যে এই ফ্যাসিস্ট দোসরদের বিচার হতে হবে, এদেরকে আর রাজনীতি প্রমোশন করা যাবে না, আবার একথাও বলে না যে তাদেরকে নির্বাচনে আমরা অংশ নিতে দিব না। আওয়ামী লীগ দল হিসেবে একটি বৈধ দল থাকলে, নির্বাচন কমিশনের তালিকায় থাকলে অবশ্যই তার নির্বাচন অধিকার আছে দল হিসাবে। তো এটা খুব জটিল সমীকরণের দিকে যাচ্ছে কিন্তু রাজনীতি, অর্থনীতি। আমি যেটা শুরুতেই বলছিলাম, আমি জানি না শেষ পর্যন্ত কী হবে। এটি ঘোলাটে পরিস্থিতি কিন্তু দিকে আমরা যাচ্ছি। আমরা আশা করব বাংলাদেশের সাধারণ নাগরিক হিসাবে সত্যিকার অর্থেই 24 গণ অভ্যুত্থানে আপনারা ওই আত্মত্যাগ ভুলে যাবেন না। আমরা দেখেন মুক্তিযুদ্ধের আমাদের শিকড়ের আত্মত্যাগ ভুলে গেছি। যেই সব মুক্তিযোদ্ধারা জীবন দিয়ে গেছে বাংলাদেশের জন্য, আমরা সত্যিকার অর্থেই তাদের সাথে বেইমানি করেছি, প্রতারণা করেছি এবং দেখতে পাচ্ছি খুবই দুর্ভাগ্য যে আমরা 24-এর গণ অভ্যুত্থানে যারা প্রাণ দিয়েছে, শহীদ হয়েছে, শাহাদত বরণ করেছে, যারা আহত হয়েছে, পঙ্গু হয়েছে, সারা জীবনের জন্য অন্ধ হয়ে গেছে, তাদের সঙ্গে আমরা প্রতারণা করছি। বেসিক জায়গায় কিন্তু আমরা নাই। আমরা দেশের স্বার্থে, জাতীয় স্বার্থে, দেশপ্রেমে আমরা ঐক্যবদ্ধ হতে পারি নাই। দুর্ভাগ্য আমাদের, আমরা এখন পর্যন্ত ঐক্যবদ্ধ হতে পারছি না। এই ঐক্যবদ্ধ না হওয়াতে এবং আমাদের ক্ষমতার লোভ, সীমাহীন লোভ, স্বার্থ অন্ধ, এটা কিন্তু আমাদের দেশকে অনেক ক্ষতিগ্রস্ত অলরেডি করে ফেলেছে। এবং যদি আমরা এখান থেকে না শুধরাই, হয়তো একটি নির্বাচন হবে, কিন্তু আমরা যেই বাংলাদেশ চেয়েছিলাম সেই বাংলাদেশ পাবো না। আমরা একটি ষড়যন্ত্রে ঘেরা বাংলাদেশ পাবো এবং
এই গণতান্ত্রিক পরিবেশ আমার মনে হয় না বেশ স্থায়ী হবে। আমরা চাই এই সংকট তৈরি না হোক। এই জন্য চাই, সত্যিই চাই জাতীয় ঐক্য হোক। আসেন সবাই মিলে আমরা সুন্দর বাংলাদেশ গড়ে তুলি।